সিংহের নাম বিতর্কের অবসান, বেঙ্গল সাফারির সিংহ দম্পতির নাম বদল, ত্রিপুরায় নামকরণ সিংহ দম্পতির, ত্রিপুরায় নাম রাখে আকবর সীতা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিতর্কের অবসান, সিংহ দম্পতির নতুন নামকরণ মুখ্যমন্ত্রীর, সিংহ দম্পতির নতুন নাম সুরজ তনয়া। আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা ত্রিপুরা গভর্নমেন্ট, তার সেখান থেকে জু অথরিটি থেকে নাম দেওয়া হয়েছে এবং আমাদের কোনো রোল নেই। যে মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নলেজে এসছে, আমরা ইমিডিয়েটলি সেই নামগুলোকে, যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল নাম না থাকে, সেটা ব্যবস্থা করে আমরা নতুন নাম দিয়ে নামকরণ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। সিংহের নাম বিতর্কের অবসান, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ মামলাকারী শুভঙ্কর দত্তর। মুখ্যমন্ত্রী অলরেডি এই যে দুটো লায়ন আছে, এই লায়ন দুটোর নাম পরিবর্তন করেছে এবং আপনাদের মাধ্যমে জানলাম যে একজনের নাম রেখেছে তনয়া এবং আরেকজনের নাম রেখেছে সুরজ। মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দেব এবং সাথে অভিনন্দনও জানাবো, যেহেতু আমাদের দাবি অলরেডি ফুলফিল হয়ে গেছে, তা মামলার আর কোনো ভেদ থাকলো না। অ্যাজ পার ল আমাদের যেটা আমাদের যা করার সেটা আমরা করে নেব। সরকারি জমিতে পার্টি অফিস, 1 একরের বেশি জায়গা নিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অফিস। এই পার্টি অফিস নিয়ে শাসক শিবিরেই নানা মত। অন্যদিকে বর্ধমান পুরসভার উচ্ছেদ অভিযানে অক্ষত থাকলো তৃণমূলের 2 অফিস। আশেপাশের দোকান ভাঙলেও আঁচড় লাগলো না তৃণমূলের অফিসে। আর এই নিয়েই শাসক দলকে কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বহরমপুরের টেক্সটাইল মোড়, এখানেই মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অফিস, সেটাও আবার সরকারি জমির উপরে। রাস্তার পাশে ছোট্ট ঘর নয়, 1 একরের বেশি জায়গা জুড়ে পার্টি অফিস। এক ছাদের তলায় রয়েছে দলের বিভিন্ন শাখা সংগঠনের অফিস। অফিসের সামনেই সরকারি বোর্ড, তাতে বড় বড় করে লেখা, এই জমি রাজ্য সরকারের খাস জমি, এখানে কোনো রকম নির্মাণ কাজ বেআইনি। তাহলে এই জমিতে তৃণমূলের এত বড় পার্টি অফিস হলো কিভাবে? এ নিয়ে মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নানা রকম কথা। ওই জমিটা সরকারি জমি, আমাদের নিজস্ব জমি তো নয়। আমি যখন ছিলাম দায়িত্বে, তখন আমি ডিএমকে একটা প্রেয়ার দিয়েছিলাম থ্রু ডিএলআরও, কারণ সব দলের পার্টি অফিস গুলো সরকারি জায়গাতেই আছে, তাদেরকে টাকা নিয়েই দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে বা কিছু দেওয়া হয়েছে। এই জন্য আমিও চেয়েছিলাম যে একটা লিজ নিয়ে নেবো, 20 ডেসিমেল একটা জায়গা চিহ্নিতকরণ করে আমরা পাঠিয়েছি রাজ্যে, ওটাকে অ্যাপ্রুভালের জন্য ডিএম এর মারফত। দাদা এখনো পর্যন্ত করা হলো না আর কি, আমরা পাঠিয়েছি আমাদের মতো করে। সব পার্টি অফিস গুলোই কিন্তু সরকারি জমির উপর, এটাই কনভেনশন। যেদিন পার্টি অফিস ছেড়ে দিতে বলবে, ভেঙে দিতে বলবে, অপূর্ব সরকার তারই সেই কাজটা করবে। কিন্তু সব সরকারি পার্টি অফিস ভেঙে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমি প্রথম শুরু করব, আপনাদের কিন্তু সেই কাজটা করতে হবে, সরকারের নির্দেশ মানতে হবে। আমি একাধিকবার পুলিশ প্রশাসনকে বলে এলাম, কোনো অ্যাকশন হয়নি, হবে না। পশ্চিম বাংলায় এ নিয়ে কিচ্ছু হবে না। সরকারি জমির উপরে শুধু তৃণমূলের পার্টি অফিস নয়, তৃণমূলের লোকাল লিডাররা সরকারি জমির উপরে কেউ বালি খাদান করছে, কেউ বিল্ডিং তুলছেন, তারপরেও পুলিশ প্রশাসন ছোটো জগন্নাথ চোখ বন্ধ করে আছে। এ তো পরিষ্কার বোঝা যায় যে কেন আছে, কি বৃত্তান্ত সবাই জানে। দখলদারদের সরাতে বর্ধমান শহরে উচ্ছেদ অভিযান পুরসভার। একের পর এক দোকান ভাঙা হলেও অক্ষত তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUCর অফিস। বৃহস্পতিবার দুপুরে বর্ধমান মেডিকেলের কাছে উচ্ছেদ অভিযান চালায় তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভা। রাস্তার পাশে গজিয়ে ওঠা দোকান ভেঙে ফেলা হয়, কিন্তু তৃণমূলের শ্রমিক সংগঠনের 2টি অফিসে কোনো আঁচড় পড়েনি। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। যদি রাস্তা পরিষ্কার করা, যদি মানে এরকম ফুটপাথ ক্লিনজিং যদি তাদের মেন মোটো হতো, তাহলে তৃণমূলের পার্টি অফিসগুলো তো ভাঙা যেত, তৃণমূলের ইউনিয়ন অফিসও ভাঙা যেত। আসলে তাদের লক্ষ্য ফুটপাথ বা রাস্তা সংরক্ষণ সংস্কার নয়, তাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের উপর একটি প্রতিশোধ স্পৃহা নেওয়ার। সবটাই বিবেচনার মধ্যে আছে এবং সংসারের যে পাস, আমরা 1,87,00,000 টাকা পেয়েছি এই সংশয় রেজলিউশনের জন্য। স্বাভাবিকভাবে এটা সংস্কার যখন হবে
এর পারে কিছুই থাকবে না। নিউজ 18 বাংলা। মহকুমা করার প্রতিশ্রুতি রক্ষার পরেও 24-এর লোকসভা ভোটে ধূপগুড়িতে তৃণমূল পিছিয়ে টেক্কা দিয়েছে বিজেপি। সেই ধূপগুড়িতেই এবার মহকুমা হাসপাতাল পাচ্ছে 12 জন নতুন চিকিৎসক, যা অনেকেই মনে করছেন শাসক শিবিরের রাজধর্ম পালন। পাহাড়ের কোলে জলপাইগুড়ির ধূপগুড়ি চা বাগান আর জঙ্গলে ঘেরা। এখানকার বাসিন্দাদের বড় ভরসা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রোজই শয়ে শয়ে রোগীর ভিড়। স্থানীয়রা অভিযোগ করতেন, গ্রামীণ হাসপাতাল থেকে মহকুমা হাসপাতালে উন্নীত হলেও তেমনভাবে পরিকাঠামোর উন্নতি হয়নি। এই অবস্থায় একসঙ্গে 12 জন বিশেষজ্ঞ চিকিৎসক পাচ্ছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। এতে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বেড়ে হবে 14। বুধবারই এ নিয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর, যা ধূপগুড়িবাসীর কাছে অত্যন্ত স্বস্তির খবর। দুদিন আমরা আসতাম, সামান্য রোগ নিয়ে আসতাম, আমাদের মানে সামান্য রোগী রেফার করে দিত। আমাদের 40 কিলোমিটার দূরে জলপাইগুড়িতে যেতে হতো, জেলা হাসপাতালে যেতে হতো। সেই সমস্যাটা আমাদের মিটবে। এখন থেকে এখানে তাহলে সেই সুবিধাগুলো পাবো না, আর পরিষেবাটা পাওয়া যাবে। সব রকম বিশেষজ্ঞ এই 13 জনের মধ্যে ইনক্লুড আছে। আশা করা যায় যে সমস্ত রোগী এবং আমাদের ডক্টরদেরও, জেনারেল ফিজিশিয়ানদেরও অনেক সব দিক দিয়ে সুবিধা। কারা কারা থাকছে তার মধ্যে? গাইনো, পেডিয়াট্রিশিয়ান, মেডিসিন, অ্যানাস্থেশিয়া। চিকিৎসক পাঠানোর এই সিদ্ধান্তকে তৃণমূল সরকারের রাজধর্ম পালন হিসেবে দেখছেন অনেকে। কারণ একটি পুরসভা এবং 16টি পঞ্চায়েত এলাকার ধূপগুড়িকে মহকুমা করার দাবি দীর্ঘদিনের। 23-এ ধূপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। প্রচারে গিয়ে ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করার প্রতিশ্রুতি দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপনির্বাচনে বিজেপির থেকে আসনটি ছিনিয়েও নেয় তৃণমূল। তারপর প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালকে উন্নীত করা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। এসবের পরেও 24-এর লোকসভা ভোটে ধূপগুড়িতে ধাক্কা খেয়েছে তৃণমূল। এবারে লোকসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা এলাকায় 6349 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। ধূপগুড়ি শহরের 16টি ওয়ার্ডে ঘাসফুলকে টেক্কা দিয়েছে পদ্ম, অর্থাৎ ধূপগুড়ি রায় দিয়েছে বিজেপির পক্ষে। তারপরেও সেই ধূপগুড়ি মহকুমা হাসপাতালে 12 জন বিশেষজ্ঞ চিকিৎসককে পাঠাচ্ছে রাজ্য সরকার। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে রাজ্যের শাসক শিবির দাবি করতেই পারে তাদের সরকার কাজ এবং উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির রং দেখে না, রাজধর্ম পালন করে। তাই ধূপগুড়ি তৃণমূলকে লিড না দিলেও তৃণমূল সরকার সেই ধূপগুড়ির জন্য 12 জন চিকিৎসক পাঠাচ্ছে। বিজেপি 5 বছর এখানে লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় সাংসদ ছিলেন, ধূপগুড়িতে 1 টাকা কোনো কাজ করেনি এবং একটা প্রতিশ্রুতিও পালন করেনি। কিন্তু তাও ধূপগুড়ির মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়ে এবারও তাকে জিতিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় রাজনীতি করে না উন্নয়নের ক্ষেত্রে। ধূপগুড়িতে মহকুমা হয়েছে, ধূপগুড়ি মানুষের হসপিটালটা প্রয়োজন আছে এবং হসপিটালে বিভিন্ন ডাক্তার প্রয়োজন আছে, সেই ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমরা লক্ষ্য করেছি 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত হাসপাতালে সুপার নিয়োগ হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে রেজাল্ট খারাপ হয়েছে, তার জন্য আবার কিছু চমক দেখানোর জন্য কয়েকজন ডাক্তারকে এখানে নিয়োগ করা হয়েছে। পরিকাঠামো কোথায় ধূপগুড়ি হাসপাতালের? এখনো তো রেফার হাসপাতাল, এখনো তো সজ্জার, এখনো তো 300 শয্যা বিশিষ্ট এখনো হাসপাতাল তৈরি হয়নি। এখনো তো পেশেন্ট গেলে পরে তার কোনো পরিষেবা তারা পাচ্ছে না। শুধুমাত্র লোক দেখানো, কাগজে কলমে খালি নিয়োগ করলে হবে? পরিকাঠামো উন্নয়ন করতে হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। চাষের জন্য ভরসা সেচের জল, সেই জলই মিলছে না, কারণ পাইপলাইন সারানো হচ্ছে। এতে সেচ প্রকল্প প্রায় 1.5 মাস বন্ধ। ফলে জলের অভাবে চাষের জমি ফেটেই চৌচির, শুকিয়ে যাচ্ছে ধান গাছ। মালদার হবিবপুরে বিপাকে শতাধিক কৃষক। চাষের জমিতে জল নেই, তাই জমি ফেটে চৌচির। বিঘের পর বিঘে জমিতে শুকিয়ে যাচ্ছে ধান গাছ। এ ছবি মালদার হবিবপুরের। হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর। গা ঘেঁষে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। এই নদীর পাশে বিঘের পর বিঘে চাষের জমি, সব মিলিয়ে প্রায় 400 বিঘে। টাঙ্গন নদীর জলে এই সব জমিতে চাষ হয়। জলের জন্য ভরসা সেচ প্রকল্প। এরই
মধ্যে গত জুন মাস থেকে আইহো, বক্সিনগর, চাচাইচন্ডী, লালচাঁদপুর এলাকায় শুরু হয়েছে ধান চাষ, কিন্তু শুরু থেকেই দুর্ভোগ। গত 1.5 মাস ধরে সেচের জল বন্ধ, কারণ পাইপলাইন সারানোর কাজ চলছে। জলের অভাবে চাষের জমি শুকিয়ে কাঠ, শুকিয়ে যাচ্ছে ধান গাছ, বিপাকে শতাধিক কৃষক। লাগানো ধানগুলো মরে যাচ্ছে। কি কারণে? জলের অভাবে। জলের ব্যবস্থা ছিল, স্ক্রিমটা ভেঙে দিছে। বলছিল যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে স্ক্রিম মেরামত করার, তা তো আজ 1.5 মাস হলে পড়ে আছে, পাইপ টাইপ খুলে রাখছে, কাজ করছে না। জল আমরা পাচ্ছি না, আমাদের ধান মরে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা? 18 মাসের প্রথম থেকে। জল আসছে না কেন? সরকারি প্রকল্প যেটা স্কিম থাকে, পাইপ লাইন ঠিক না করতে গেলে জল আসবে না। সিজন রাইতে মাঠ হয়ে গেল, ধান হবে না মনে হচ্ছে। না এরকম হইতে গেলে ধান না ওই যে সাদা হয়ে গেছে মাটি, ওই যে বিকল হয়ে নেই, ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর কোর সেক্টর প্রজেক্টে আমাদের 7 দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্কস কমপ্লিট হয়ে যাবে। চাষিরা মাঠে 7 দিন পর থেকে জল পাবে। ঘোর অনিশ্চয়তায় কৃষকরা, তারা এখনো চিন্তায় কবে জল পাবেন, কবে ফের ধান চাষ শুরু করতে পারবেন জমিতে। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। রেশন দুর্নীতিতে ফের ধরপাকড় ইডির। ম্যারাথন জেলার পর জালে বাকিপুরের 2 আত্মীয়। 3 দিন আগেই রাইস মিল এবং বাড়িতে এনফোর্সমেন্ট আনার পর এবার গ্রেফতার দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানকে। বয়ানে অসঙ্গতির অভিযোগে জালে আনিসুরের দাদা আলিফ নুরো। ইডির জালে বাকিপুরের 2 ঘনিষ্ঠ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্পিতা, ইডি সূত্রে কি খবর মিলছে? দেখো, গতকাল থেকেই রেশন দুর্নীতির মামলায় এই আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর দুজনকেই টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাতেই তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্র থেকে খবর। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই দুজন এবং এই আনিসুর রহমান, যিনি কিনা দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি, এই আনিসুর রহমান এবং তার দাদা দুজনকেই কিন্তু টানা যে জিজ্ঞাসাবাদ, সেখানে একাধিক বয়ানে তাদের অসঙ্গতি মেলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মূলত কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই আনিসুর রহমান এবং তার যে বাড়ি এবং যে তার যে অফিস ছিল, সেখানে গত 3 দিন আগেই ইডি আধিকারিকরা সেখানে গিয়ে তল্লাশি করে এবং সেখান থেকে কিন্তু লক্ষ লক্ষ তারা টাকা পায় এবং সেই টাকা পাওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাদেরকে নোটিশে গতকালকে তলব করা হয় এবং যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে একাধিক বয়ানে কিন্তু অসঙ্গতি, অর্থাৎ রেশন দুর্নীতি মামলায় যে কালো টাকা, সেই কালো টাকা এদের মাধ্যমে কিন্তু বিভিন্ন যে সংস্থা সেখানে সাদা করার জন্য পাঠানো হতো এবং তাতে এদের ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য বলে দাবি করছে ইডি। সেই কারণে আনিসুর রহমান এবং তার যে দাদা দুজনকেই কিন্তু করা হয়েছে বলে ইডি সূত্র থেকে খবর এবং আজকে বারিক বিশ্বাসকেও আজকে তলব করা হয়েছে। সঙ্গে থাকো, আপনাদের জানাবো রেশন দুর্নীতিতে দুবাই যোগ, দুবাই টাকা পাচার বারিক বিশ্বাসের। জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতেই এমন তথ্য। বারিকের বাড়িতে দুবাইয়ের সম্পত্তির নথি জানবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, এই বিষয়ে কি জানা যাচ্ছে, কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আজকে বারিক বিশ্বাসকে আজকে সিটিওতে 11টা নাগাদ তার আজকে হাজিরার আজকে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে আজকে তলব করা হয়েছে। তুমি জানো যে এই বারিক বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের যে বাড়ি, কিছুদিন আগেই সেখানে তল্লাশি চলে এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যারা ছিল তাদের বাড়িতে কিছুদিন আগে এখন ইডি তল্লাশি অভিযান করে রেশন দুর্নীতি মামলায়। সেখান থেকে বেশ কিছু তারা উল্লেখযোগ্য তারা সূত্র পান, যেখান থেকে কিনা অর্পিতা শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো, এই বারিক বিশ্বাসকে কিছু। অর্পিতা, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলতে পারো। শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, অর্পিতা বলো। হ্যাঁ, দেখো, যেরকমটা জানাচ্ছিলাম যে বারিক করা হয়েছে সকাল 11টা নাগাদ। মূলত কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ কিছুদিন আগেই বারিক বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান করে ইডির আধিকারিকরা এবং সেখানে রেশন দুর্নীতি মামলায় বেশ কিছু উল্লেখযোগ্য তারা নথি এবং তথ্য পেয়েছেন, যার ভিত্তিতে আজকে বারিক বিশ্বাসকে আজকে তলব করে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে এই বারিক বিশ্বাসের যে বয়ান, সেটাও কিন্তু মিলিয়ে দেখা হবে, কারণ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই যে র্যাকেট, এই র্যাকেট কিন্তু দীর্ঘদিন ধরে এই রেশন দুর্নীতি মামলার সঙ্গে জড়িত
বলে ইডির দাবি। সেখানে এই যে সমস্ত তথ্য এবং যে সমস্ত নথি পেয়েছে তার ক্ল্যারিফিকেশন চাওয়ার জন্যই মূলত আজকে বারিক বিশ্বাসকে আজকে তলব করা হয়েছে সিটিওতে। তাকে তলব করে এই তার টাকা কোনোভাবে এই মানে কালো টাকা যে সাদা করার জন্য যে প্রয়াস, কোন কোন সংস্থায় গেছে, বিদেশে কিভাবে গিয়েছে, সেই সমস্ত কিছু আজকে নথি দেখিয়ে এবং ব্যাংকের স্টেটমেন্ট এবং যেগুলো কিনা আনঅফিসিয়ালি যেগুলো কিনা নগদে যে লেনদেন হয়েছিল সেই সম্পর্কিত তথ্য জানতে চায় ইডি তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে কিন্তু বারিক বিশ্বাসকে আজকে তলব করে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বারিক বিশ্বাসকে কিন্তু এই কেন্দ্রীয় সংস্থার আগে সিআইডি অর্থাৎ রাজ্য পুলিশের গোয়েন্দারা তারাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু বারিক বিশ্বাসের থেকে একাধিক কিন্তু তথ্য তারা কিন্তু পেয়েছিল এবং তারপরে কিন্তু এই কেন্দ্রীয় এজেন্সির যে তলব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে স্টেটের পর এবার কিন্তু কেন্দ্রীয় এজেন্সির যেই তলব এবং সেখানে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই সমস্ত ব্যক্তিদের কি ভূমিকা এবং তাদের যে সমস্ত নথি রয়েছে এবং তাদের যে বিপুল পরিমাণ যে এই অর্থের উৎস, সেই অর্থের উৎস জানতে চায় আধিকারিক। একেবারে অনেক ধন্যবাদ।